প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর ফাইন্যান্স ও ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় রিস্ক এবং আনসার্টেনিটি অর্থাৎ ঝুঁকি ও অনিশ্চয়তায় এই বিষয়টার উপরে আমরা আজকের সিরিজ আলোচনার আজকে শেষ পর্ব। তোমরা যারা ইতিমধ্যে আগের সিরিজগুলো শুনেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এইটা শুনলে আমার বিশ্বাস, যদি তোমরা আমার লেকচারটা ভালো করে শোনো এবং কুইজগুলো অংশগ্রহণ করো, তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করবে। তো এইখানে বলে রাখি, এই পর্বের শেষে আমাদের কুইজ আছে। কুইজের আইডিটা হচ্ছে এইটা, এখানে দেওয়া আছে লিঙ্কটা। এবং তোমাদের জন্য একটা রিসোর্স পেজ আছে আমার ওয়েবসাইটে, সেটার লিঙ্কটা এটা। তো যারা তোমরা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না করে থাকো, অনুগ্রহ করে করবে, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং আমার চ্যানেলটাও একটু প্রমোট হয় এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়। তা আজকের এই ফাইনাল পর্ব, এটা 58 পেজের, আমরা সৃজনশীল প্রশ্ন 2 নাম্বারটা সলভ করব। তো আমরা একটু যদি দেখি এখানে আগে প্রবলেমটা, বলছে বিনিয়োগকারীর নাম জনাব শফিকুর রহমান, বিনিয়োগ করা প্রতিষ্ঠানের নাম ঝর্ণা কোম্পানি লিমিটেড, আজাদ কোম্পানি লিমিটেড, দিয়ে এখানে দুইটা গ্রাফ আছে। দুইটা গ্রাফ দিয়ে তখন বলছে ক নম্বরে যে ঝুঁকিমুক্ত আয় কি, কোম্পানি অপেক্ষা এক মালিকানা অংশীদারি ব্যবসায়ীদের তারল্য ঝুঁকি বেশি কেন, ব্যাখ্যা করো। ঝর্ণা কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করে। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমরা জানি যে বিগত বছরের আয় লাগে। তো ঝর্ণা কোম্পানির আয়গুলো আমরা ওখানে থেকে দেখব। জনাব শফিকুর রহমানের আজাদ কোম্পানিতে বিনিয়োগের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমাদের আদর্শ বিচ্যুতি ব্যবহার করতে, নাম্বার করতে গেলে আমাকে ডাটা লাগবে। তো ডাটাগুলো এখানে কিন্তু গ্রাফের মধ্যেই দেওয়া আছে, আমাদের গ্রাফ থেকে বের করে নিতে হবে। গ্রাফে কি পেলাম আমরা, দেখো একটু খেয়াল করে, এই গ্রাফটা ভালো করে বুঝতে হবে তোমাদের। এই গ্রাফের নিচের দিকে দেওয়া আছে বছর, এটা কিন্তু বছর, এগুলো বছর। 2015 সাল, 16 সাল, 17, 18, 19, অর্থাৎ 5 বছরের তথ্য দেওয়া আছে। 5 বছর, 5 বছর। এখানেও তাই, একই 5 বছর, দুইটা কোম্পানিরই 5 বছরের ডাটা দেওয়া আছে। আর উপরের দিকে কি আছে, লাভ বা শতকরা হার লিখে দিছে এখানে, লাভ বা শতকরা হার। তো শতকরা হার কত প্রফিট, তো এইখানে দেখো 5 আছে, এই বিন্দুতে 5, এটা 15, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। আমরা যদি একটু গ্রাফটার দিকে তাকাই, প্রথম এই বিন্দুগুলো মনে রাখতে হবে। এই বিন্দুটা দেখো 15 সোজা, তার মানে এই 2015 সালের আয় হচ্ছে 15%। 2015 সালের আয় কত পার্সেন্ট? 15%। আচ্ছা, 2016-র এই বিন্দুটা দেখো, এই 16-র বিন্দুটা 5 সোজা, 5 সোজা, তার মানে 2016 সালের আয় হচ্ছে 5%। একইভাবে 17-র আয় দেখো 10%, 18-র আয় 20%, কারণ এটা বিশেষ সোজা, দেখো এখানে বিশেষ সোজা। আর 19 সালের 10%, 19 সালের 10%, 10%। আর যদি আজাদ কোম্পানি দেখি, আমরা আজাদ কোম্পানিতে দেখো এই 15 সালের আয় এইটুকু, এটা 5-এর কম, 2-এর কাছাকাছি। 16 সালে 5-এর কাছাকাছি। 17 সালে দেখো প্রায় 7-8-এর কাছাকাছি, তারপরে 10-এর কাছাকাছি, তারপরে 19 সালে 15। অর্থাৎ এটা ক্রমান্বয়ে বাড়ছে, এটা হলো ঊর্ধ্বগামী, ক্রমান্বয়ে উপরের দিকে উঠতেছে। অর্থাৎ আয় যদি ধরি, এইটুকের চেয়ে এইটুক বড়, এটুকের চেয়ে এইটুক বড়, এইটুকের চেয়ে এইটুক বড়, তার চেয়ে এইটুক বড়, ক্রমান্বয়ে আয়ের এই যে এইটুকু হলো বাড়তেছে, এগুলো আয়, এইটুকু আয়। এই যে যেমন এখানে এইটুকু হলো 15 সালের আয় হলো যে এইটুকু, এইটুকু 15 সালের আয়। 16 সালের আয় হলো যে এইটুকু। কিন্তু এখানে দেখো 15, 16, 17 সব বাড়তেছে। তাহলে আমরা পেলাম তথ্যগুলো এখান থেকে নিব, নিয়ে আমরা ঝর্ণা কোম্পানির আদর্শ বিচ্যুতি বের করে নেব আমরা। তা আমরা যাই প্রবলেমগুলো এখন সলভ করি, তাহলে আমরা গ্রাজুয়ালি এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। আমরা একটু দেখে নিচে। আচ্ছা, তাহলে প্রথম কথা ছিল যে ঝুঁকিমুক্ত আয় কি। তো ঝুঁকিমুক্ত আয় কি, রিস্ক ফ্রি রিটার্ন, যে রিটার্ন, অর্থাৎ আমি যেখানে বিনিয়োগ করলে আমি যেটা আশা করব সেটাই পাবো, কোনো নড়চড় হবে না, একটু কমবে না, কোনো বাড়বেও না কমবেও না, সেটাই হচ্ছে
ঝুঁকিমুক্ত আয়, রিস্ক ফ্রি রিটার্ন। অর্থাৎ আমি যদি সরকারি বন্ড বা বিল কিনি, গভর্নমেন্ট দেউলিয়া হয় না কখনো। কখনো কখনো হয়, সেটা রাশিয়া একবার হয়েছিল, সেটা আলাদা। সেটার ক্ষেত্র আলাদা ছিল, কিন্তু নর্মালি ট্রেজারি বিল বা বন্ড দেশের মধ্যে এটা হলো বাইরের ফরেন কান্ট্রির ক্ষেত্রে হতে পারে, এক দেশ থেকে আরেক দেশের পাওনার মধ্যে ডিফল্ট হতে পারে, কিন্তু নিজের দেশের মধ্যে সবসময় সরকার জনগণের টাকা দিবে। ট্রেজারি বিল বা বন্ড যদি বিক্রি করে, সেই টাকা গভর্নমেন্ট দিবে, টাকা ছাপিয়ে হলেও দিবে। তাহলে এখানে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড এটা ঝুঁকিমুক্ত আয়, কারণ এটা সরকারি, এখানে বাড়া কমার কোনো সুযোগ নাই। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, এক মালিকানা অংশীদারি ব্যবসায় তারল্য ঝুঁকি কেন বেশি কোম্পানির চেয়ে? কারণ কি, এক মালিকানা এবং যৌথ কারবারের এটা বৈশিষ্ট্য হলো এটার সীমাবদ্ধতা, এটার মূলধনের স্বল্পতা, এবং এর আইনগত ভিত্তি নাই, আইনগত সত্তা নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এর স্থায়িত্ব কম, কাজে এর স্কোপও কম। সে চাইলে চট করে প্রয়োজনের সময় হঠাৎ করে টাকার দরকার পড়লে কোথাও থেকে ঋণ নেওয়া, বা কোনো কোম্পানির থেকে ঋণ নেওয়া বা ব্যাংক থেকে ঋণ নেওয়া চট করে এরা পারে না। এই জন্য এদের তারল্য ঝুঁকিটা বেশি। পক্ষান্তরে একটা কোম্পানি কি করে, একটা কোম্পানির সুনাম থাকে, তার অনেক বড় ক্ষেত্র থাকে, সে চট করে আর একটা কোম্পানি থেকে বা একটা ব্যাংক থেকে সে প্রয়োজনের সময় লোন নিয়ে, বা সে একটা স্বনামধন্য আর একটা কোম্পানির এগেনস্টে সে নোটস ইস্যু করে, আমরা বলি নোটস পেবল, সে নোটস পেবল প্রদেয় বিল হিসাব করে তারা, প্রদেয় নোট বা প্রাপ্য নোট বলি আমরা, প্রদেয় বিল বললে ভুল হবে, আমরা তখন ওটাকে অ্যাকাউন্টস পেবল বলি, এটা আসলে নোটস পেবল ইস্যু করেও সে প্রয়োজনের সময় অর্থ সংগ্রহ করতে পারে। এই জন্য আমরা কি বললাম, যে কোম্পানির তারল্য ঝুঁকি কম, এক মালিকানা এবং ইয়ার তারল্য ঝুঁকি বেশি। এবার ঝর্ণা কোম্পানি আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে তোমাদেরকে আমি যে ছকটা দিয়ে দিচ্ছি, একই ছক একই ফর্মুলা। প্রথমে এই ছকটার আমরা দুইটা ঘর পূরণ করে নিলাম, একটা বছর 15, 16, 17, 18, 19। তারপর আয়, আয় হচ্ছে দেওয়া আছে 15 সালের 15, 16-র 5, 17-র 10, 18-র 20, 19-এর 10। এটা আমরা ওখান থেকে নিয়েছি, দেখেছি গ্রাফটা, সেখান থেকে নিয়েছি আমরা। তাহলে এই টোটাল যোগ করলে এই আর হচ্ছে সামেশন অফ আর 60। তার মানে 60 হলো, এই 60কে আমি 5টা বছর, 1, 2, 3, 4, 5, 5 বছর দিয়ে ভাগ দিব। তাহলে 5 দিয়ে আমরা ভাগ দিলাম 60কে, 5টা বছরের ডাটা যেহেতু 60 দিয়ে দিলে 12%, এটাই হলো আমাদের গড় আয়। তাহলে গড় আয় পাওয়ার পরে এখানে সব জায়গাতে আমি 12 লিখে নেবো, এই যে সব জায়গাতে আমি 12 লিখে নিলাম তৃতীয় কলামে। চতুর্থ কলাম কি করব, এই দ্বিতীয় সাথে এই যে তৃতীয়, এটা গড়টা বিয়োগ করবো, আর থেকে আর মাইনাস আর বার ভাগ বিয়োগ। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে 3, 5 থেকে 12 বিয়োগ করলে -7, 10 থেকে 12 বিয়োগ করলে -2, 20 থেকে 12 বিয়োগ করলে +8, 10 থেকে 12 বিয়োগ করলে -2। এগুলোকে এখন স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করলে কিন্তু সবগুলো কি হয়, প্লাস হয়ে যায়। 3-এর স্কোয়ার করলে 9, 7-এর স্কোয়ার করলে 7, 7, 49, 2-এর স্কোয়ার করলে 4, 8-এর 64, 2-এর 4, এগুলো যোগ করে 130। তাহলে আমরা গড় পেয়ে গেছি। এবার আমরা এই যে আর মাইনাস আর বার, আর মাইনাস আর বার স্কোয়ার, সেটার সামেশন, সেটা হলো 130, সেটা এখানে যে ফর্মুলা বসালাম 130, নিচে n-1, n বলতে এখানে 5 বছর, তাহলে 5 বিয়োগ 1, তাহলে 4, 130/4, 130কে 4 দিয়ে ভাগ করলে 32.50, এবং 32.50-এর রুট করলে 5.70। এটাই হলো আমাদের আদর্শ বিচ্যুতি। এই যে ফর্মুলা, আদর্শ ডেল্টা সমান আদর্শ বিচ্যুতি, এন সমান পিরিয়ড সংখ্যা বা বছর সংখ্যা, আর হলো আয়ের হার, আর বার হচ্ছে গড় আয়। তাহলে আমরা পেয়ে গেলাম 5.70 হচ্ছে এটা, 70%। এটা কি কি পেলাম, আদর্শ বিচ্যুতি ঝর্ণা কোম্পানি। এবার ঘতে বলছে, জনাব শফিকুর রহমানের আজাদ আজাদ কোম্পানিতে বিনিয়োগের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে উত্তর চিত্র অনুযায়ী আমরা বলছি যে আজাদ কোম্পানির মুনাফার হার ক্রমাগত ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটা ক্রমাগত ঊর্ধ্বমুখী, এটা বাড়তে আছে। তাহলে 2019 সালে 15%-এর কাছাকাছি আমরা দেখলাম, এবং কোনো ধরনের উঠানামা নাই, বিধায় এই কোম্পানিতে বিনিয়োগ লাভজনক এবং ঝুঁকি কম। এই কোম্পানিতে বিনিয়োগ লাভজনক এবং ঝুঁকি কম, সে ধীরে ধীরে আয়টা তার বাড়তেছে গ্রাজুয়ালি, এই জন্য ঝুঁকি কম, এবং কোনো উঠানামা নাই, বাড়তেছে, কোনো আপ ডাউন নাই আয়ের, কোন এক বছরে কম আর এক বছরে বেশি এরকম না, যেটা আজাদ কোম্পানিতে এখানে আছে। দেখি আমরা আরেকবার গ্রাফটা।
এখানে গ্রাফে তাহলে এখানে দেখি যে আজাদ কোম্পানি, ঝর্ণা কোম্পানিতে দেখো, ঝর্ণা কোম্পানিতে হলো এই যে নামতেছে, আবার উঠলো 17 সালেতে, আবার 18 সালে যা 20 হলো, আবার 19 সালে 10 হলো, কিন্তু আজাদ কোম্পানিতে ক্রমান্বয়ে বাড়তেছে। এই যে এই পয়েন্ট 15 থেকে 16 বেশি, 17 বেশি, 18 বেশি, 19 বেশি, তাহলে 20-এ আশা করা যায় আবার বেশি হবে। এইভাবে তাহলে ওখানে বিনিয়োগ করা ঝুঁকি কম। এই ছিল আমাদের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটা এখানে শেষ। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে কোনো বিষয়ে, আমার কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আশা করি আমার চেষ্টা আমাদের আমার চেষ্টা তোমাদের কাজে লাগবে, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো। শু- শুনতে হবে মনোযোগ দিয়ে, এটা হলো প্রথম শর্ত। যে কোনো বিষয়ে জানতে হলে আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন পর্বে আবার আমরা এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং বা মূলধন পরিব্যয়, এইটা নিয়ে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার। আশা করি তোমরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।